আহা, এই সাত সকালে কলিং বেল বাজালো কে? দেখো তো মানিক। জয়ন্ত একটু বিরক্ত হলো। হওয়ারই কথা, সবে মাত্র তাদের জলখাবার খাওয়া শেষ হয়েছে। এত সকালে বিনা নোটিসে কে এলো? চেয়ার ছেড়ে উঠে গিয়ে দরজা খুলল মানিক। এ কি কালীবাবু যে? তা এত সকালে? আগে বড় দরকার আমার জয়ন্ত বাবুর সঙ্গে। তিনি আছেন তো? আরে হ্যাঁ হ্যাঁ, আপনি ভেতরে আসুন। কালীবাবুকে নিয়ে মানিক ঘরে ঢুকল। কালীপ্রসন্ন রায়চৌধুরী দক্ষিণবঙ্গের একজন বড় জমিদার, থাকেন কলকাতায় জয়ন্তদের পাড়াতেই। বয়স 60-এর ওপরে, কিন্তু এখনও বেশ শক্ত সমর্থ। শুধু তাই নয়, স্ত্রী মারা যাওয়ার পরে 50-এর কোঠায় পা দিয়ে তিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন। কি ব্যাপার বলুন তো কালীবাবু? এমন সুন্দর সকালে আপনি বৌদির মুখ না দেখে আমাদের আস্তানায়? দাঁড়ো মানিক। কালীবাবু, আপনার শরীর টরীর ঠিক আছে তো? এতক্ষণে ব্যাপারটা খেয়াল করল মানিক। কালীবাবুর মুখে সবসময়ই আনন্দের ছাপ থাকে, কিন্তু আজ তার মুখ বিষণ্ণ। শুধু বিষণ্ণ নয়, চিন্তান্বিতও বটে। শরীর ঠিক আছে জয়ন্ত বাবু, কিন্তু আমার মন ঠিক নেই। কেন? জমিদারি নিয়ে কোনো সমস্যা? বিষয় থাকলে তার বিষের জ্বালা তো থাকবেই, কিন্তু এই সমস্যা সেরকম নয়। বলতে পারেন এই এক উটকো ঝামেলা। শুনেছি আপনারা শখের গোয়েন্দাগিরি করতে ভালোবাসেন। আমাকে একটু সাহায্য করতে পারবেন? আপনি একটু খুলে বলুন না কালীবাবু, আপনাকে আমরা কোন দিক দিয়ে সাহায্য করতে পারি? আপনার কি কিছু চুরি গিয়েছে? চুরি? না না না, চুরি গেলে আমি এতটা চিন্তিত হতুম নে। আর সেই ক্ষেত্রে সরকারি পুলিশ থাকতে আমি আপনাদের খামোখা বিরক্ত করতে আসতুম না। তবে এই চিঠিখানা একটু পড়ে দেখুন দেখি। এই চিঠিটা গতকাল বিকেলে পেয়েছি। পকেট থেকে একটা খাম বের করলেন তিনি, জয়ন্তের হাতে দিলেন সেটা। চিঠিটা নেওয়ার সময় জয়ন্তর চোখ পড়ল তার হাতের দিকে। কালীপ্রসন্নবাবুর ডান হাতের বুড়ো আঙুল আর তর্জনের উপরে ব্যান্ডেজ জড়ানো। আপনার আঙুলে কি হয়েছে কালীবাবু? আর বলবেন না, গতকাল ওই দরজাখানা বন্ধ করতে গিয়ে আঙুলটা পড়েছে একেবারে পাল্লার মাঝে। উহ, বড় ব্যথা। সে কি, ওষুধ খেয়েছেন তো? আরে হ্যাঁ হ্যাঁ, ও কমে যাবে। ওই সব নিয়ে মাথা ঘামাতে হবে না। আপনি শুধু এই চিঠিটা পড়ে দেখুন না একবার। ফেলুদা তোপসে ব্যোমকেশ অজিতের মতোই বহু আগে বাঙালির বইয়ের পাতায় উঁকি দিয়েছিল আর এক জুটি, জয়ন্ত আর মানিক। নমস্কার, আমি দেবস্মিতা। গল্প শুরুর আগে একটা জরুরি কথা বলে নিই। এবার থেকে আমরা আপনাকে গল্প শোনাবো রবিবার করে। ছুটির দিন আমাদের সঙ্গে কাটানোর জন্য সাবস্ক্রাইব করে বেল অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন। মরীচিকায় এর আগে আপনি অনেক রকম গল্প শুনেছেন, কিন্তু আজ প্রথমবার আপনার জন্য আমরা নিয়ে এসেছি জয়ন্ত মানিকের গল্প। আজকের গল্পটা শুনে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। শুরু করছি আজকের গল্প, সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী নিতান্ত হালকা মামলা অবলম্বনে উড়ো চিঠি। খাম হাতে নিয়ে খামের উপরে একবার আলতো করে চোখ বোলালো জয়ন্ত, আর তারপরেই ভুরু কুঁচকে গেল তার। সাধারণ সরকারি খাম, আমার স্ট্রিট পোস্ট অফিসের ছাপ মারা, কিন্তু খামের ওপরে নাম ঠিকানার জায়গায় কোনো হাতের লেখা নেই। সম্ভবত কোনো বইয়ের পৃষ্ঠা থেকে ছাপার অক্ষর কেটে নিয়ে পরপর বসানো হয়েছে। দ্রুত হাতে খামটা খুলল সে।
খামের ভিতরের কাগজও চিঠির কাগজ নয়, সাধারণ ফুলস্কেপ কাগজের আধখানা কেটে নিয়ে মাঝখানে ভাঁজ করে ব্যবহার করা হয়েছে। খামের মতো সেই চিঠির লেখাও কোনো বইয়ের পৃষ্ঠা কেটেই বসানো। জয়ন্ত চিঠিটা খুলে পড়তে শুরু করলো। মহাশয়, আমার স্ত্রী মাধবী মোটেই বিধবা নয়। আমি তার বৈধ স্বামী এবং বলা বাহুল্য এখনও দিব্যি বেঁচে আছি। আমাদের হিন্দু মতে স্বামী বেঁচে থাকতে তার স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ে করা যায় না। অথচ শুনছি আমার স্ত্রীকে আপনি নাকি বিয়ে করেছেন। এই গুরুতর অপরাধ নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে আমি আসব। ইতি মহিতোষ সেন। এর মানে কি কালীবাবু? আগে এর মানেটা বুঝতেই তো আমার এখানে আসা জয়ন্তবাবু। আমার বিয়ের ব্যাপারটা নিশ্চয়ই আপনি জানেন। নীরবে মাথা নাড়ল জয়ন্ত। কেবল সে বা মানিক নয়, কালীবাবুর দ্বিতীয় বিয়ের ব্যাপারটা মোটামুটি সকলেই জানে। আজ থেকে বছর 14-15 আগে তার প্রথমা স্ত্রী মারা যান। বছর 8 আগে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। পাত্রী বিধবা মাধবী দেবী। সে আমি জানি কালীবাবু, কিন্তু মাধবী দেবীর স্বামী মারা গেছেন এমনই তো আপনি বলেছিলেন। আমি তো তাই জানতাম জয়ন্তবাবু, কিন্তু এখন মনে হচ্ছে আমার সেই ধারণা ঠিক নয়। ধারণা মানে? মাধবী দেবীর স্বামী মারা গেছেন কিনা আপনি তা জানেন না? না মানিক, মাধবীর সঙ্গে মহিতোষ সেনের বিয়ে হয়েছিল আজ থেকে ওই বছর 14 আগে, কিন্তু বিয়ের অল্প দিনের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ওই ফৌজে চাকরি নিয়ে মহিতোষ মিশরে চলে গিয়েছিল। কিছুদিনের মধ্যেই সেখান থেকে সরকারি খবর আসে যে কোন একটা যুদ্ধের পর থেকে নাকি মহিতোষ সেনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে এতগুলো বছর কেটে গিয়েছে, তার তো আর কোনো খোঁজই মেলেনি। যেহেতু যুদ্ধক্ষেত্র থেকে সে নিখোঁজ হয়েছিল, তাই সকলে ধরেই নিয়েছিল যে মহিতোষ আর বেঁচে নেই। কিন্তু সে শুধু বেঁচে আছে তাই নয়, বহাল তবিয়তে বেঁচে আছে। মানিক দেখল জয়ন্তর কপালে চিন্তার ভাঁজ। কালীবাবু তাকে বললেন, কি করব আমি কিছুই তো বুঝে উঠতে পারছি না, সেই জন্যই আপনাদের সাহায্যের দরকার আমার। বলুন, কি ধরনের সাহায্য চান? চিঠিটা দেখে আপনার কি মনে হচ্ছে? আর 5 জনের যে মনে হতে পারে তাই, অর্থাৎ তেমন কিছুই নয়। প্রথমত, চিঠিটা যে পাঠিয়েছে সে নিজের হাতের লেখা গোপন করতে চায়। দ্বিতীয়ত, কাগজে হাওয়ার্ড স্মিথের ওয়াটারমার্ক আছে বটে, কিন্তু এও খুব সাধারণ জয়ন্তবাবু। আমি নিজেও একই কাগজ ব্যবহার করি। আপনিও ওই একই কাগজ ব্যবহার করেন? কালীবাবু কথাটা বললেন খুবই সাধারণভাবে, কিন্তু মানিক দেখল জয়ন্তর কপালের ভাঁজ তাতে বেড়ে গেল বেশ কিছুটা, যেন সে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। জয়ন্ত ভুরু কুঁচকে কি যেন ভাবতে শুরু করলো। মানিক একটু উসখুস করে বলল, কিন্তু লোকটা নিজের হাতের লেখা লুকোতে চায় কেন? হাতের লেখা লুকোতে চায়, অথচ সে নিজেকে আড়ালে লুকিয়ে রাখতে চায় না। বলছে আমার সঙ্গে দেখা করবে। আমি তো কিছুই বুঝতে পারছি না মশাই। কালীবাবু, আমাকে একটা দিন সময় দিন। আমরা আগামীকাল সকালে আপনার সঙ্গে দেখা করছি। পরদিন সকাল। মানিক জয়ন্তর বাড়িতে চলে এসেছে ইতিমধ্যেই। মনে একটু অভিমানও হয়েছে তার। গতকাল দুপুরে জয়ন্ত তাকে ছাড়াই কোথায় যেন চলে গিয়েছিল। সে জিজ্ঞেস করলো, না বলে কয়ে কোথায় অদৃশ্য হওয়া হয়েছিল কাল দুপুরে? সৌরিনের বাড়িতে। কলেজের সৌরিন মিত্রের কথা তোমার মনে আছে? সৌরিন মিত্র?
এক সৌরিন মিত্র তো আমাদের সঙ্গে 4th ইয়ার পর্যন্ত পড়েছিল। তুমি কি তার কথা বলছো? হুম, ওর ভাই বারিন দ্বিতীয় মহাযুদ্ধের সময় পল্টনে যোগ দিয়ে উত্তর আফ্রিকা গিয়েছিল। ওর সঙ্গে দরকার ছিল আমার। সৌরিনের ভাইয়ের সঙ্গে? এই ছেড়ে কাশো তো। আরে বাবা, তেমন কিছুই না। আমি খালি জানতে গিয়েছিলাম ফৌজে মোহিত সেন নামের কারো সঙ্গে ওর আলাপ হয়েছিল কিনা। এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারল মানিক। অবাক হয়ে সে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল জয়ন্তের দিকে, তারপর জিজ্ঞেস করল, কি জানতে পারলে? ও চিনতো মহিতোষকে? বিলক্ষণ। শুধু তাই নয়, বারিনের কথা অনুযায়ী মোহিত সেন নিখোঁজ হলেও যুদ্ধে মারা পড়েনি। তবে তবে এখন আমাদের বেরোনো উচিত। কালীবাবু অপেক্ষা করছেন। বাড়ি থেকে বেরিয়ে অবশ্য বেশি দূর যেতে হলো না দুজনকে। চমকে উঠে ওরা দেখল কালীবাবুর বাড়ির সামনে একটা জটলা, মানুষ ছিলেন গো। আর সেই ভিড়ের মাঝে চোখে পড়ছে বেশ কয়েকজন পুলিশ কর্মীকে। কি ব্যাপার? এখানে আবার পুলিশ কেন জয়ন্ত? জয়ন্ত বেশ অবাক হয়েছে। সে কিছু বলার আগেই বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন একজন পুলিশ অফিসার। হুমড়া চুমড়া চেহারা, ভারী কি চালচলন। একে ওরা চেনে, ইনি ইন্সপেক্টর ভূপেনবাবু। ঊর্ধ্বতন অফিসার ছাড়া আর কাউকে তেমন পাত্তা দেন না। জয়ন্ত আর মানিককে দেখে ওদের দিকে এগিয়ে গেলেন তিনি। আরে ব্যাপার কি? মরা পড়তে না পড়তেই শকুনের টনক নড়েছে দেখছি। উপমাটার অর্থ বুঝলাম না ভূপেনবাবু। সে কি, এত কঠিন উপমা তো বলিনি জয়ন্তবাবু। তবে জেনে রাখুন, আমার কিন্তু আপনার সাহায্য লাগবে না। নিজের মামলার ভার আমি নিজেই বইতে পারি। আর তাছাড়া এটা একটা মামলার মতো মামলাই নয়, যে কোনো বাচ্চাও এই কেস সলভ করতে পারবে। আপনি কি বলছেন আমরা সত্যিই বুঝতে পারছি না ভূপেনবাবু। আমরা কোনো মামলার ভার নেবার জন্য এখানে আসিনি। কালীবাবু ডেকেছেন তাই আমরা এসেছি। আমরা তার বন্ধু। কালীবাবু আপনাদের ডেকেছেন, কিন্তু তিনি তো আর নেই। মানে? মানে? মানে ইহজগতে নেই। গতকাল রাত্রে তিনি আত্মহত্যা করেছেন। আচমকা এরকম অপ্রত্যাশিত একটা খবরে জয়ন্ত আর মানিক একেবারে বাকরুদ্ধ হয়ে গেল। কিন্তু কালীপ্রসন্নবাবু আত্মহত্যা করেছেন এ কথা তারা বিশ্বাস করতে পারল না। তাদের মুখেও বোধহয় মনের ভাবটা ফুটে উঠেছিল। ভূপেনবাবু সেটা বুঝতে পারলেন, বললেন, যা ভাবছেন তা নয়। কালীবাবুকে কেউ খুন করেনি। তিনি যে আত্মহত্যা করেছেন তাতে কোনো সন্দেহ নেই। ততক্ষণে জয়ন্ত নিজেকে সামলে নিয়েছে। অপ্রত্যাশিত মৃত্যু সংবাদের প্রাথমিক তীব্রতা কাটিয়ে ফের জেগে উঠেছে তার গোয়েন্দা সত্তা। বেশ স্বাভাবিকভাবেই সে বলল, মৃতদেহ কি এর মধ্যে সরিয়ে ফেলা হয়েছে? না, উপরওয়ালাদের আদেশের অপেক্ষা করছি। কালীবাবু আমাদের পরিচিত ছিলেন তা তো বললাম। শেষবারের জন্য একবার তাকে দেখতে পাবো কি? এসব জায়গায় বাইরের বাজে লোকের প্রবেশ নিষেধ। তবে আপনি পরিচিত ব্যক্তি, অতএব আমার আপত্তি নেই। কিন্তু এখানেও যেন শখের গোয়েন্দাগিরি করতে যাবেন না। এটা সামান্য একটা সুইসাইড কেস। ভূপেনবাবুর পিছন পিছন কালীবাবুর স্টাডি রুমে এলো জয়ন্ত আর মানিক। ঘরটা আকারে বেশ বড়। 3 দিকের দেওয়াল আড়াল করে সারি সারি বই ভরা আলমারি। ঘরে ঢোকার একটি মাত্র দরজা। ঘরের মাঝখানে একটা বড় টেবিল, তার ওপরে রাইটিং প্যাড, দোয়াত দান, কলম দান, খান কয়েক বই ইত্যাদি। সেই টেবিলের একপাশে একটা ইজি চেয়ারে দেখা যাচ্ছে কালীবাবুর মৃতদেহ। মাথাটা বাঁ কাঁধের উপরে লুটিয়ে পড়েছে, চোখ দুটো খোলা। ডান রগের ওপরে একটা গভীর ক্ষত। নিথর ডান হাতে এখনও ধরা রয়েছে একটা রিভলভার। তর্জনীটা ট্রিগারের ওপরে। চেয়ারের একপাশে রক্ত জমাট বেঁধে আছে। মেঝের উপরেও রয়েছে চাপ চাপ রক্ত। দেখছেন ক্ষতের চারিদিকে পোড়া দাগ? তার মানে কালীবাবু রিভলভারের নলটা একেবারে নিজের রগের উপরে রেখে টিপকল টিপে দিয়েছিলেন। কিন্তু ভূপেনবাবু, পরশুদিন কালীবাবুর আঙুলে খুব জোরে চোট লেগেছিল।
এখনো তার চিহ্ন রয়েছে। গতকাল আঙুলে ব্যান্ডেজ দেখেছিলাম। ট্রিগার টেপার আগে কালীবাবু নিশ্চয়ই সেটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। ওই দেখুন, ঘরের কোণে ব্যান্ডেজটা এখনো পড়ে রয়েছে। দরজার কাছ থেকে অচেনা একটা গলা শুনে সেদিকে তাকালো জয়ন্ত। 35-36 বছরের এক যুবক, মাথায় পরিপাটি করে আঁচড়ানো লম্বা চুল, জোড়া ভুরু, ঠোঁটের ওপরে প্রজাপতি গোঁফ, ডান গালে একটা বড় আঁচিল। জয়ন্ত জিজ্ঞাসু চোখে ভূপেনবাবুর দিকে তাকালো। তিনি বললেন, মতিলাল মজুমদার, কালীবাবুর প্রাইভেট সেক্রেটারি। গতকাল রাত 11টার সময় রিভলভারের শব্দ শুনে ছুটে এসে উনিই প্রথম জানতে পারেন কালীবাবু আত্মহত্যা করেছেন। জয়ন্ত উত্তর দিল না। ঘরের কোণে এগিয়ে গিয়ে মেঝের উপরে পড়ে থাকা ব্যান্ডেজটা তুলে নিল। ব্যান্ডেজে রক্তের ছোপ স্পষ্ট। মানিকও তা দেখতে পেয়েছে, কিন্তু সে কিছু বলার আগেই জয়ন্ত ভূপেনবাবুকে বলল, ভূপেনবাবু, আত্মহত্যার কোনো কারণ আপনি আবিষ্কার করতে পেরেছেন? পেরেছি বই কি। এই চিঠিখানা দেখুন, বড় টেবিলটার উপরে ছিল এটা। এ চিঠি আত্মহত্যার পক্ষে যথেষ্ট। জয়ন্ত আর মানিক দেখল এই চিঠি তাদের চেনা। এই চিঠি নিয়েই কালীপ্রসন্নবাবু তাদের কাছে গিয়েছিলেন। জয়ন্ত চিঠিখানা যেন দেখেও দেখল না, বলল, আর কোনো সূত্র পেয়েছেন? পেয়েছি বই কি, সবচেয়ে বড় সূত্র। এদিকে আসুন। ঘরের এক কোণে একটা ছোট টেবিলের উপরে কালীবাবুর বাংলা টাইপরাইটার। তার পাশে গিয়েই দাঁড়ালেন ভূপেনবাবু। এই যে, এটা পড়ে দেখুন। টাইপরাইটারের সঙ্গে তখনও লেগে রয়েছে একটা টাইপ করা কাগজ। জয়ন্ত একটু নিচু হয়ে সেটা পড়তে শুরু করলো। মাধবীর স্বামী এখনো বেঁচে আছে তা আমি জানতাম না। সধবাকে বিধবা জেনে বিয়ে করেছি। এখন সে ফিরে আসছে, সবাই জানতে পারলে ছিছি করবে। আমি আর এই সমাজে মুখ দেখাতে পারবো না। না, বেঁচে থাকার কোনো উপায় নেই। এই লজ্জার হাত থেকে বাঁচার এই একটাই উপায়, মৃত্যু। চিঠির নিচে কালীপ্রসন্ন বাবুর নামও টাইপ করা অক্ষরে লেখা রয়েছে। ভূপেনবাবু বললেন, এবার বিশ্বাস হলো? গুলি করে খুন করার পর কেউ নিশ্চয়ই সুইসাইড নোট টাইপ করে রেখে যায়নি। তাহলে সে ধরা না পড়ে বাঁচত না। জয়ন্ত উত্তর দিল না। টাইপরাইটারটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলো। তারপর পকেট থেকে নস্যির ডিবেটা বের করে একবার নস্যি নিল। অবাক হলো মানিক। সাধারণত কেসের কোনো গুরুত্বপূর্ণ ক্লু পেলে তবেই জয়ন্ত নস্যি নেয়, অথচ আজ কেসটা সবে শুরু হয়েছে। যে চিঠি সত্যি কিনা তা নিয়ে কালীপ্রসন্নবাবুর দ্বন্দ্ব ছিল, সেই চিঠির জন্যই তিনি আত্মহত্যা করবেন, এটা বিশ্বাস করা যায় না। অথচ তাঁর ঘর থেকে ইতিমধ্যেই সুইসাইড নোট পাওয়া গিয়েছে। কিছুই তো বোঝা যাচ্ছে না। তাহলে জয়ন্ত হঠাৎ নস্যি নিল কেন? তার মুখের দিকে তাকিয়েও মানিক সে কথার উত্তর খুঁজে পেল না। কি জয়ন্তবাবু, এখনো কি ভেবে চলেছেন? ঘরে ঢুকে কি বুঝলেন? যা বললাম তাই তো? জয়ন্ত এবারেও কোনো উত্তর দিল না। ভূপেনবাবুই আবার বললেন, বলছি, এই রক্তাক্ত দৃশ্যের সামনে দাঁড়িয়ে থেকে আর কি হবে? চলুন বাইরে যাই। হ্যাঁ, চলুন। আচ্ছা, কালীবাবুর ভাইপোকে দেখছি না। এই প্রথম জয়ন্তর কথায় একটু থমকালেন ভূপেনবাবু। কালীপ্রসন্ন বাবুর এক ভাইপো আছে, তারাপ্রসন্ন। অল্প বয়সেই বকে গিয়েছিল সে। সব রকম বদগুণই তার মধ্যে ছিল। নিজের সমস্ত সম্পত্তি সে উড়িয়ে দিয়েছে মদ আর জুয়ার পেছনে। কাকার সঙ্গে তার সম্পর্ক ছিল আদায় কাঁচকলায়। সত্যি সেই ভাইপোকে এই বাড়িতে আসার পর থেকে তো একবারও দেখা যায়নি। এবারেও জয়ন্তের কথার উত্তর দিলেন মতিলাল বাবুই। উনি কাল এসেছিলেন তো? কাল এসেছিলেন? মতিলালের দিকে একটু অবাক হয়ে তাকালো জয়ন্ত। তারপর বলল, আচ্ছা, বাইরে গিয়ে আমি যদি আপনাকে দু একটা কথা জিজ্ঞাসা করি
আপনার আপত্তি আছে? না, আপত্তি কিসের, চলুন। আপনি কালীবাবুর প্রাইভেট সেক্রেটারির কাজ করছেন কতদিন? বছর তিনেক। সাংসারিক ব্যাপার নিয়ে কালীবাবু আপনার সঙ্গে আলোচনা করতেন? হ্যাঁ, শুধু সাংসারিক নয়, সমস্ত বৈষয়িক ব্যাপার নিয়েই তিনি আমার সঙ্গে আলোচনা করতেন। আচ্ছা, আপনি বলছিলেন তারাপ্রসন্নবাবু নাকি কাল এসেছিলেন? হ্যাঁ, এসেছিলেন তো। এসে তো একেবারে হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছিলেন। সে কি? কালীবাবুর সঙ্গে তার ভয়ানক ঝগড়া হয়েছিল। কাকাকে মারতেও গিয়েছিলেন বার দুয়েক। কিন্তু কেন? উনি ভেবেছিলেন কাকা না থাকলে সব সম্পত্তি উনিই পাবেন, কিন্তু ওনার ওপরে কালীবাবু ছিলেন বড্ড অসন্তুষ্ট, মাঝে মধ্যেই দুঃখ করতেন। শুনেছি প্রথম দিকে নাকি ঠান্ডা মাথায় কয়েকবার তিনি বুঝিয়েও ছিলেন, কিন্তু শেষমেশ কদিন আগে কালীবাবু সমস্ত সম্পত্তি হুইল করে দিয়েছেন মাধবী দেবীকে। সব সম্পত্তি? হ্যাঁ, একরকম তাই। তারাপ্রসন্নবাবু মাসে মাসে কিছু টাকা পাবেন। অবশ্য মাধবী দেবীর অবর্তমানে তারাপ্রসন্নবাবুর বংশধরেরাই সমস্ত সম্পত্তি পাবেন, কিন্তু হুইলের এই শর্ত তারাপ্রসন্নবাবুর মনোপুত হয়নি, আর তাই নিয়েই ঝগড়া। জয়ন্ত একটু ভুড়ো কুঁচকে কি যেন ভাবল, তারপর জিজ্ঞেস করলো, উইল কবে হয়েছিল? এই তো আগের সপ্তাহেই, তাও দিন 6 হয়েছে। ও দাদা, মা ঠাকুরন একবার ডাকছেন। বাড়ির ভিতর থেকে একজন দাসী গোছের মহিলা এসে কি কাজের জন্য মতিলালকে ডাকলো। জয়ন্ত বলল, আপনি আসুন মতিলালবাবু, আমার আর কিছু জানার নেই। না, আমার আর একটিমাত্র জিজ্ঞাসা আছে। কালীবাবুর বাড়িতে বাংলা টাইপরাইটার আছে কটা? আগে একটাই। ঠিক আছে, আপনি এবার যেতে পারেন। অনেক ধন্যবাদ। মতিলালবাবু চলে গেলেন। ভূপেনবাবু এবার একটু বিরক্তভাবেই বললেন, একটা হালকা মামলা নিয়ে মাথা ঘামিয়ে শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছেন কেন? ভদ্রলোক আত্মহত্যা করেছেন, এ তো আপনিও বুঝতে পারছেন। একটা সাহায্য করতে পারবেন? কি? আত্মহত্যার আগে কালীবাবু যে কথাগুলো টাইপ করে গিয়েছিলেন, সেই একই কথা ওই টাইপরাইটারই আরেকখানা কাগজে টাইপ করিয়ে আমাকে একবার দেখাতে পারেন আজ বিকেলের মধ্যে? সে আবার কি? কি করবেন তা দিয়ে? জয়ন্ত মুচকি হাসল। তারপর কালীবাবুর বাড়ি থেকে ধীরে ধীরে বেরিয়ে পড়ল। আরে জয়ন্তবাবু, এ আপনি কি ঝামেলা বাঁধালেন বলুন দেখি। বিকেল হতেই জয়ন্ত আর মানিক হাজির হয়েছে থানায়। তাদের দেখেই উত্তেজিত হয়ে কথাটা বললেন ভূপেনবাবু। মুখ টিপে হাসল জয়ন্ত। কি ব্যাপার? কি ব্যাপার মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বুঝতে পারছেন না? আরে যে টাইপরাইটারের সঙ্গে কালীবাবুর সুইসাইড নোটটা লাগানো ছিল, তার মধ্যে তো কালির ফিটেই নেই। শুধু তাই নয়, নতুন রিবন আনিয়ে আমি আপনার কথা মতো ওই নোটের কপি করেছি। তারপর কি দেখলেন? আসল আর নকলের টাইপের ছাঁদ আলাদা। বলেন কি? মানিক যদিও জয়ন্তের সঙ্গেই ছিল পুরো সময়, কিন্তু জয়ন্ত তাকে এই ব্যাপারে একটা কথাও বলেনি। তাই ভূপেনবাবুর মতো সেও একইভাবে বিস্মিত হয়েছে। তাহলে বুঝলেন তো ভূপেনবাবু, এই মামলাটা আসলে খুনের মামলা। খুনের মামলা? পাওয়া গিয়েছে সুইসাইড নোট, রিভলভার ধরা রয়েছে ভিকটিমের হাতে, রিভলভারে আর কারোর হাতের ছাপ নেই, তারপরেও আপনি বলবেন এটা খুনের মামলা? ভূপেনবাবু, আপনিও তো শুনলেন, কালীবাবুর বাড়িতে একটাই টাইপরাইটার ছিল, আর সেটাতেই তো নোটটা আটকানো ছিল। অথচ সেই টাইপরাইটারে কালির ফিতে ছিল না। আপনি নিশ্চয়ই বলবেন না যে আত্মহত্যা করার আগে নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে অন্য যন্ত্রে এই নোটটা টাইপ করে এনেছিলেন, আর তারপর নিজের টাইপরাইটারের সঙ্গে কাগজটা লাগিয়ে রেখেছিলেন। কিন্তু তার মানে এর মধ্যে নিশ্চয়ই দ্বিতীয় ব্যক্তির হাত আছে। জয়ন্তর কথা শুনে ভূপেনবাবু বেশ জোরেই চমকালেন। জয়ন্ত সেদিকে তাকালো না, নিজের মনে বলে চলল, সকালে দেখলাম কালীবাবুর হাতে ব্যান্ডেজটা নেই, সেটা পড়ে আছে মেঝেতে। কালীবাবু যদি ট্রিগার চাপার আগে সেটা খোলেন, তাহলে তাতে তো এক ফোঁটাও রক্তের দাগ থাকার কথা নয়। অথচ সেই ব্যান্ডেজের ওপর রক্তের দাগ স্পষ্ট। তার মানে কালীবাবু যখন গুলিবিদ্ধ হন, তার আঙুলের উপরে তখন ব্যান্ডেজটা ছিল। হত্যাকাণ্ডের পর পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য খুনি নিজেই ওই ব্যান্ডেজটা খুলে ফেলেছিল। ভূপেনবাবু কি বলবেন বুঝতে পারলেন না।
তার মতে এই মামলায় কোনো রহস্যই ছিল না। হঠাৎ এতগুলো জট যে একসঙ্গে আত্মপ্রকাশ করবে তা তিনি ভাবতে পারেননি। নিস্তব্ধতা আবার কাটল জয়ন্তর কথায়। এই মামলায় দুটো বড় প্রমাণ আছে। একটা হলো ওই রক্তাক্ত ব্যান্ডেজ, আর একটা ওই টাইপরাইটার। প্রমাণ মানে? প্রমাণ মানে যা থেকে আপনি অভিযুক্তকে আসামি বলে গ্রেপ্তার করতে পারবেন। ভূপেনবাবু, হত্যাকারী তাড়াহুড়োতে খেয়াল করেনি যে ব্যান্ডেজের উপরে রক্তের ছোপ আছে। আর অন্য কোনো টাইপরাইটারে টাইপ করা এই নোট কালীবাবুর টাইপরাইটারে আটকানোর সময় সে কল্পনাও করেনি যে তার মধ্যে রিবন নেই। কিন্তু এই অভিযুক্ত বা আসামি এটা কে সেটা বুঝতে পেরেছো জয়ন্ত? দাঁড়াও মানিক, দাঁড়াও। তোমরা একটা জিনিস দেখেছো? কি? কালীবাবুর বডিটা ঠিক কোন দিকে কিভাবে ছিল? ভালো করে মনে করলে দেখবেন কালীবাবু বসেছিলেন দরজার দিকে মুখ করে। অর্থাৎ হত্যাকারী যখন তার ঘরে ঢোকে তখন তিনি তাকে দেখতেও পেয়েছিলেন। দেখতে পেয়েছিলেন অথচ বাধা দেননি। তার মানে খুনি কালীবাবুর পরিচিত? একদম ঠিক ধরেছ মানিক, খুনি কালীবাবুর অতি পরিচিত। তাছাড়া খুনি ঘরে ঢুকেই তো আর গুলি ছোড়েনি। ক্ষত রয়েছে কালীবাবুর ডান রগের উপরে। অর্থাৎ ঘরে ঢুকে কালীবাবুর ডান পাশে এসে দাঁড়ায়, কিন্তু তখনও কালীবাবু তাকে সন্দেহ করেননি। এবার আন্দাজ করতে পারেন কে এই খুনি? ভূপেনবাবু বজ্রাহতের মতো স্থির হয়ে বসেছিলেন এতক্ষণ। এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, আলবাত আন্দাজ করতে পারি, নিশ্চয়ই আন্দাজ করতে পারি। ওই বেটা তারা প্রসন্ন, জুয়ারি, মদ্যপ, লম্পট, বেকার, সম্পত্তি পায়নি বলে এইসব ছক কষে কাকাকে খুন করেছে। গোড়া থেকেই আমার সন্দেহ করা উচিত ছিল ওকে। আপনি চিন্তা করবেন না জয়ন্তবাবু, ও আমার হাত থেকে বেঁচে পালাতে পারবে না। আহা ভূপেনবাবু, তিষ্ঠ ক্ষণকাল, আর একটু সবুর করলে ক্ষতি হবে না। আমার আরও কিছু বলার আছে। ভূপেনবাবু দৃশ্যতই একটু নিরাশ হলেন, আবার বসে পড়লেন চেয়ারে। বলুন। মতিলালবাবুর বয়ান অনুযায়ী ঘটনার দিনই ভাইপোর সঙ্গে কালীবাবুর তুমুল ঝগড়া ঝামেলা হয়েছিল। আবার খানিক বাদে রাত্রিবেলা সে কালীবাবুর ঘরের ভিতরে এসে ঢুকল। আপনি যদি কালীবাবু হতেন কি করতেন তখন? আমি যদি কালীবাবুর জায়গায় থাকতাম না, ওকে মেরেই দিতাম কয়েক ঘা, নয়তো দূর দূর করে তাড়িয়ে দিতাম, নয়তো। থাক থাক, ওতেই চলবে। কিন্তু কালীবাবু ওসব কিছুই করেননি। তিনি নিশ্চিন্তভাবে চেয়ারের উপরেই বসে রইলেন, আর তারা প্রসন্ন নির্বিবাদে সোজা তার ডান পাশে এসে তাকে গুলি করে সরে পড়ল। এটা কি সম্ভবপর? ভূপেনবাবু ভেবা চাকা খেয়ে কয়েক মুহূর্ত জয়ন্তর দিকে তাকিয়ে রইলেন, তারপর মুষড়ে পড়ে বললেন, আপনি তো সাংঘাতিক লোক মশাই। এই টেনে তোলেন আকাশে, এই ঠেলে ফেলেন পাতালে। তারা প্রসন্ন যদি না হয় তবে খুনি কে? তোমরা মোহিত সেনের কথা ভুলে যাচ্ছ কেন মানিক? ভুলিনি জয়ন্তবাবু, কিন্তু তার সঙ্গে এই খুনের কি সম্পর্ক? চিঠিতে সে নিজের হাতের লেখা গোপন করেছে। কালীবাবু তাকে নিশ্চয়ই চিনতেন। কিন্তু জয়ন্ত, সে তো লিখেছিল যে সে কালীবাবুর সঙ্গে দেখা করতে আসবে। একদমই তাই। কালীবাবু বেঁচে থাকলে সে নিজেই তার সঙ্গে দেখা করতে আসতো। কালীবাবু বেঁচে থাকাকালীনই সে এসেছিল, কিন্তু চিঠিখানা লিখেছিল অন্য উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? যাতে সকলে ভাবে যে এই চিঠি পেয়ে কালীবাবু আত্মহত্যা করেছেন। যদি বা তদন্তে কেউ আসল ব্যাপার সন্দেহ করে, তবুও তাকে কেউ ছুঁতে পারবে না, কারণ চিঠিতে তার হাতের লেখা বা ঠিকানা নেই। মানিকের নিজেরও এবার হতাশ লাগছিল। তা সত্ত্বেও ভূপেনবাবুর মুখের চেহারা দেখে রীতিমতো কষ্ট হলো তার। ভদ্রলোক আজ দুপুরের পর থেকেই একের পর এক ধাক্কা খেয়েই চলেছেন। জয়ন্ত নিজের পকেট থেকে একটা খাম বের করলো, তারপর সেখান থেকে একটা ছবি বের করে ভূপেনবাবুর হাতে দিল। দেখুন ভূপেনবাবু, এই যে বন্ধুদের সঙ্গে মহিতোষ, ডান দিক থেকে দ্বিতীয় ব্যক্তি, চিনতে পারেন? মানিকও কৌতূহলে ঝুঁকে পড়ল ছবিটার উপর, কিন্তু সে বা ভূপেনবাবু কেউই তাকে চিনতে পারল না। জয়ন্ত তখন আর একখানা ছবি বের করলো খাম থেকে। এখানে মহিতোষের ছবিটা এনলার্জ করে দেখানো হয়েছে। ছোট ছবিতে ওর মুখের খুঁটিনাটি ভালো করে বোঝা যাচ্ছিল না, তবে ওর দাড়ি গোঁফ কামানো ছিল। আমি শখ করে নাকের তলায় ছোট্ট একজোড়া গোঁফ এঁকে দিয়েছি। এখন বলুন তো, চেনা যায়? নতুন এই ছবি দেখে ভূপেনবাবু চমকে উঠলেন। চমকে উঠল মানিকও।
আরে এই যে মতিলাল মজুমদার ওরফে মোহিত সেন, আগে কালীবাবুর প্রাইভেট সেক্রেটারি, তারপর তার খুনি, এবং এখন আপনার আসামি। কিন্তু জয়ন্ত, এই ছবি তুমি কোথায় পেলে? সৌরিনের ভাইয়ের কাছে? হ্যাঁ মানিক, মহিতোষের কথা তুলতেই বারিন উত্তেজিতভাবে বলে উঠল মহিতোষ নাকি ভারতের বাইরে বাঙালির নাম ডোবাতে চেয়েছিল। লড়াই শুরু হতে সে যুদ্ধক্ষেত্র থেকে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল। প্রথমে এটা জানা যায়নি, তাই তার নাম বেরিয়েছিল নিখোঁজদের তালিকায়। তারপর সব কথা জানাজানি হয়। খোঁজ করা হয়েছিল, কিন্তু তার নাগাল পাওয়া যায়নি। ধরা পড়লে সামরিক আদালতে নিশ্চয়ই তার কঠিন শাস্তি হতো। এখন দেশ স্বাধীন, আর মোহিতোষ ছিল ইংরেজ আমলের সেপাই। এখন আর তার সে ভয় নেই। তাই এতদিন লুকিয়ে থাকার পর সে দেখা দিয়েছে। নাম ভারিয়ে কালীবাবুর কাছে চাকরি নিয়েছে। মাধবী দেবীর সঙ্গে তার যোগ সাজস আছে কিনা সেটা অবশ্য তদন্ত সাপেক্ষ। তবে দিন কয়েক আগে মাধবী দেবীকে তার সম্পত্তি দিয়ে তিনি নিজের মৃত্যুকে ঘনিয়ে এনেছিলেন নিজেই। এক বেলার মধ্যে ভূপেনবাবুর চরিত্র যেন বদলে গেল। জয়ন্তর হাত ধরে তিনি বললেন, সত্যি জয়ন্তবাবু, আপনার তুলনা নেই। ব্যান্ডেজ আর টাইপরাইটার নিয়ে গন্ডগোল না করলে কিছুই হতো না ভূপেনবাবু। মতিলালকে মহিতোষ বলে চিনতে পারলেও কেউ তার কিছুই করতে পারত না। সে ধরা পড়ল তার সামান্য অসাবধানতার জন্যই। ভূপেনবাবু মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন জয়ন্তর দিকে। মানিককে নিয়ে জয়ন্ত বেরিয়ে পড়ল থানা থেকে। কালীবাবুর খুনির খোঁজ সে দিয়েছে। এবার ভূপেনবাবুর কাজের পালা। শেষ হলো আজকের গল্প। সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী নিতান্ত হালকা মামলা অবলম্বনে উড়ো চিঠি। আজ গল্প পাঠে ছিলাম আমি, দেবস্মিতা। জয়ন্তর ভূমিকায় মানব, মানিকের ভূমিকায় সাগ্নিক, কালীপ্রসন্ন বাবু ও মতিলালের চরিত্রে প্রীতম, ভূপেনবাবুর ভূমিকায় অর্ক, দাসীর চরিত্রে সুচিস্মিতা। কোরাসে প্রীতম, সুচিস্মিতা, স্বপ্না। গল্পের কভার ডিজাইন করেছে সুচিস্মিতা এবং সাউন্ড ডিজাইন করেছি সুচিস্মিতা এবং আমি, দেবস্মিতা। গল্পটা শুনে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে পরের গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।